রবিন জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়েছিল। এখন তার মন খুব খারাপ। যখন তার মন খুব খারাপ হয় তখন সে এভাবে জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে থাকে। রবিনের বয়স মাত্র 12। 12 বছরের বাচ্চার খুব বেশি মন খারাপ হবার কথা না, কিন্তু রবিনের মন প্রায়ই খারাপ হয়। কেন তার মন খারাপ হয় সেটা সে খুব ভালো করে জানে, কিন্তু সেটা সে কাউকে বলতে পারবে না। যখন ছোট ছিল তখন বলতো, আর তার আব্বু আম্মু ভয় পেয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। ডাক্তার তাকে কি ওষুধ দিয়েছিল কে জানে। তখন সে সব কিছু ভুলে গিয়ে শুধু ঘুমাতো। তার কিচ্ছু মনে থাকতো না। সব কিছু কেমন যেন আবছা দুঃস্বপ্নের মতো হয়ে যেত। তাই সে এখন কাউকে কিচ্ছু বলে না। যেটা ঘটে সেটা সে সহ্য করে নিজের ভিতর চেপে রাখে। রবিন জানে সে অন্যরকম। কেন সে অন্যরকম সেই কথাটাও সে কখনো কাউকে বলতে পারবে না। তার জায়গায় অন্য কেউ হলে সে নিশ্চয়ই এতদিনে পাগল হয়ে যেত। রবিন পাগল হয়নি। সে সবকিছু সহ্য করে। একা একা সহ্য করতে গিয়ে তার শুধু মন খারাপ হয়। রবিন অন্যমনস্কভাবে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা ফেরিওয়ালার দিকে তাকিয়েছিল। ঠিক তখন সে শুনতে পেল কেউ যেন স্পষ্ট স্বরে বলল, কি খোকা, তোমার মন খুব খারাপ? রবিন না হয়ে অন্য কেউ হলে চমকে উঠে এদিক সেদিক তাকাতো। কাউকে না দেখে ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যেত। রবিন এদিক সেদিক তাকালো না, শুধু সে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলল। এটাই হচ্ছে তার সমস্যা। সে মানুষজনের কথা শুনতে পায়, মাঝে মাঝে মানুষজনকে দেখতেও পায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর তাদের কথাবার্তা। কেন সে তাদের দেখে, তাদের কথা শুনে, সে তা বুঝতে পারে না। খোকা, কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? রবিন এবার একটু অবাক হলো। সে যাদের কথা শোনে তাদের কথা সাধারণত প্রলাপের মতো, ভীত আতঙ্কিত মানুষের আর্তনাদের মতো। যাদের দেখতে পায় তারাও সেরকম, মাথা থেতলে যাওয়া, রক্তে ভেসে যাওয়া, পুড়ে যাওয়া বিকৃত মানুষ। তারা তার সঙ্গে কথা বলে না, ভয়ে ছোটাছুটি করে, চিৎকার করে কাঁদে। কিন্তু এখন যে যার সাথে কথা বলছে সে ভয়ে আতঙ্কে চিৎকার করছে না, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। রবিন একটু অবাক হয়ে সোজা হয়ে দাঁড়ালো। কে তার সঙ্গে কথা বলতে চাইছে তাকে খুঁজে বের করার চেষ্টা করলো। আশেপাশে কেউ নেই। সামনে একটা রাস্তা, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আসছে। সবাই স্বাভাবিক মানুষ, কোথায় কোনো অস্বাভাবিক মানুষ নেই। খোকা, তুমি আমার কথা শুনছো না? রবিন বুঝতে পারল না সে প্রশ্নের উত্তর দেবে কি না। এর আগে কেউ তাকে কখনো এভাবে প্রশ্ন করেনি। কথা বলো আমার সাথে, তোমার কোনো ভয় নেই। রবিন ফিসফিস করে বলল, কে কে কথা বলে? আমি। আমাকে তুমি চিনবে না খোকা, আমি ঠিক তোমার মতো একজন। রবিন অবাক হয়ে বলল, আমার মতো একজন? হ্যাঁ, তোমার মতো একজন। তুমি যেরকম অনেক রকম কথা শোনো, অনেক মানুষকে দেখো, আমিও সেরকম। রবিন এবারে সোজা হয়ে দাঁড়ায়, এদিক সেদিক তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি কোথায়? এই তো রাস্তায়। একজন বুড়ো ফেরিওয়ালা দেখছো? হ্যাঁ দেখছি।
একটা লুঙ্গি আর সবুজ রঙের শার্ট, ঘাড়ে গামছা। আমি সেই মানুষ। আমাকে দেখছো? রবিন সম্মতি জানায়। হ্যাঁ, দেখছি। আপনি এখন হাত নাড়ছেন? হ্যাঁ বাবা, আমি হাত নাড়ছি। তুমি কোথায়? আমি জানি তুমি আছো আশেপাশে, কিন্তু আমি তোমায় দেখছি না। আমি জানালার কাছে দাঁড়িয়ে আছি, লাল বিল্ডিংটার 3 তলায়। আমিও এখন হাত নাড়ছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখছি। অনেক দূর তো, তাই ভালো করে দেখা যায় না। তার উপর বয়স হয়েছে তো, তাই সবকিছু ঝাপসা দেখি। রবিন প্রথমবার উত্তেজিত হয়ে ওঠে। চাপা গলায় জিজ্ঞেস করে, আপনি কেমন করে আমার সঙ্গে কথা বলছেন? আমরা পারি বাবা। 10 লাখ 20 লাখে আমাদের মতো 1 2 জন মানুষের জন্ম হয় যারা এগুলো পারে। তুমি যেরকম, আমিও সেরকম। আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু শুনি, যেটা অন্যেরা দেখে না বা শোনে না। রবিন একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, আমি তাহলে পাগল না? মানুষটি হাসল, বলল, ছি বাবা, পাগল কেন হবে? এটা তোমারে আল্লাহর দেওয়া একটা ক্ষমতা। রবিন বলল, আমি চাই না এই ক্ষমতা, কচু ক্ষমতা। ছি বাবা, এভাবে বলে না। আল্লাহর দেওয়া ক্ষমতারই তুচ্ছ-তাচ্ছিল্য করলে আল্লাহ নারাজ হবেন। রবিন বলল, কিন্তু আমার যে ভয় করে। মানুষটি জবাব দিল, তোমার কোনো ভয় নেই বাবা। আমাদের চারপাশে সবসময় এগুলো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একজন মানুষ এখন আমার সামনে দিয়ে যাচ্ছে, দেখছো? হ্যাঁ দেখছি, রক্তে ভেজা। মানুষটা 2 রাস্তা পরে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানুষটা জানে না সে মারা গেছে। সে ছুটতে ছুটতে বাড়িতে যাচ্ছে। তার আশেপাশে আরো কয়েকজন মানুষ দেখছে, তাকে বোঝানোর চেষ্টা করছে, দেখেছো? এইরকম অনেক কিছু হয় চারপাশে। সাধারণ মানুষ এগুলো দেখে না, এইগুলো বুঝে না। আমরা দেখি, বুঝি। এটা আমাদের একটা ক্ষমতা। কিন্তু ডাক্তার যে বলে অন্য কথা। মানুষটি আবার হাসল, বলল, ডাক্তারেরা কি সব জানে? তারা তাদের পরিচিত রোগ শোকের কথা জানে, তার বাইরে কিছু জানে না। তাছাড়া এটা তো রোগ না বাবা, এটা একটা ক্ষমতা। রোগের চিকিৎসা হয়, ক্ষমতার তো চিকিৎসা হয় না। রবিন বলল, আমি এই ক্ষমতা চাই না, এই ক্ষমতা নাই করে দেওয়া যায় না? মানুষটি জবাব দিল, সেটা তো জানি না বাবা। চেষ্টা করলে তো সব কিছুই হয়। তুমি যদি খুব চেষ্টা করো, তাহলে হয়তো আস্তে আস্তে একসময় ক্ষমতাটা চলে যেতে পারে। মানুষটার সুর পাল্টে ফিরে বলল, কিন্তু তুমি কেনই ক্ষমতাটা সরিয়ে দিতে চাও? রবিন বলল, সবাই ভাবে আমি পাগল, আমার কথা কেউ বিশ্বাস করে না। তাছাড়া সবাই আমাকে ভয় করে, আর আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ দেখি। আমি পড়তে পারি না, ঘুমাতে পারি না। তারা চিৎকার করে আমাকে ভয় দেখায়। বাবা, তোমারে আমি বলি, তুমি যাদের দেখো তারা হচ্ছে খুব দুঃখী মানুষ। তারা খুব কষ্টে আছে, তাদের সাহায্যের দরকার। কেউ তাদের সাহায্য করতে পারে না। শুধু তোমার আর আমার মতো মানুষ ইচ্ছা করলে পারে তাদেরকে সাহায্য করতে। তুমি তো এখন ছোট, তোমার কোনো অভিজ্ঞতা নেই, সেই জন্য হয়তো তুমি সাহায্য করো নাই কাউকে। যখন আস্তে আস্তে বড় হবে, অভিজ্ঞতা হবে, তখন দেখবে তুমিও তাদের সাহায্য করতে পারবে। রবিন বলল, না না, আমি পারবো না। আমি সাহায্য করতে চাই না, আমি কিচ্ছু করতে চাই না। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যদি না চাও তাহলে তোমার সাহায্য করতে হবে না। কিন্তু দেখবে
একদিন যখন বড় হবে, কারো কষ্ট দেখে তুমি নিজে থেকেই সাহায্য করতে যাবে। না, যাব না। রবিন কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিছু করতে চাই না। ঠিক আছে বাবা, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু তোমাকে একটা কথা বলি। রবিন বলল, কি কথা? মানুষটি বলল, তুমি এই ব্যাপারটা নিয়ে ভয় পাবা না, মন খারাপ করবা না। আমি জানি এটা স্বাভাবিক ব্যাপার না, কিন্তু এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। তুমি মন খারাপ করবা না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি এখন তাহলে যাই বাবা, আমার খুব তাড়া আছে। একজন মানুষ খুব বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে যাচ্ছি। কি বিপদ? মানুষটি বলল, খুব বড় বিপদ। মানুষ বেঁচে থাকতে যেমন বিপদ হয়, মরে যাওয়ার পরেও বিপদ হয়। এই কালে যেমন জন্তু জানোয়ার আছে, পরকালেও সেমন জন্তু জানোয়ার দানব আছে। তারা অনেক সমস্যা করে। তারা বেঁচে থাকার সময় বিপদে পড়লে তারে সাহায্য করা যায়, কিন্তু কেউ মরে যাওয়ার পরে তারে অন্য কেউ সাহায্য করতে পারে না, শুধু আমরা চাইলে করতে পারি। ও, যাই বাবা। ঠিক আছে। মানুষটি বলল, তোমার নামটা তো জিজ্ঞেস করলাম না। আমার নাম রবিন। যাই গো রবিন। রবিন দেখল তার দিকে হাত নেড়ে বুড়ো মতন ফেরিওয়ালাটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সে অবাক হয়ে মানুষটার দিকে তাকিয়ে রইল। মানুষটার সঙ্গে তার যে কথা হয়েছে সেটা সে এখনো বিশ্বাস করতে পারছে না। সত্যি কি সে যা শুনেছে পুরোটা সত্যি শুনেছে, নাকি তার কল্পনা? তার এখনো বিশ্বাস হচ্ছে না যে সে আসলে পাগল না। সে যেটা দেখে বা যেটা শোনে সেটা সত্যি। অন্যেরা সেটা শুনতে পায় না, দেখতে পায় না। সেটা তাদের মধ্যে আর রবিনের মধ্যে পার্থক্য। রাত্রিবেলা খাবার টেবিলে আম্মু একটু অবাক হয়ে লক্ষ্য করলেন রবিন আজ বেশ হাসি খুশি। তার অন্য দুই ছেলে মেয়ে থেকে এই ছেলেটি ভিন্ন। এই বয়সেই সে বড়দের মতো গম্ভীর, কথাবার্তা খুব বলে কম। সবসময় মনে হয় কিছু একটা নিয়ে চিন্তা করছে। আজকে তাকে একটু হাসি খুশি দেখে আম্মুরও ভালো লাগলো। হেসে জিজ্ঞেস করলেন, কি রে রবিন, তোর আজকে খুব ফুর্তি মনে হচ্ছে? রবিন কোনো কথা না বলে তার মায়ের দিকে তাকিয়ে একটু হাসল। কি নিয়ে এত ফুর্তি, কিছু হয়েছে নাকি? রবিন মাথা নাড়ল, বলল, না আম্মু, কিছু হয় নাই। বড় বোন ঈশিতা বলল, কিছু হলে তোমাকে রবিন বলবে নাকি? রবিন যদি লটারিতে 10 লাখ টাকা পায় তাহলেও মুখটা এমন করে রাখবে যেন মনে হয় কিছুই হয়নি। ছোট ভাই লিটন বলল, কেন আপু, কেন মুখটা এরকম করে রাখবে? ঈশিতা বলল, দেখিস না, রবিন গুনে গুনে কথা বলে। আব্বু বললেন, কেন আমার ছেলেটাকে জ্বালাতন করছিস? ঈশিতা বলল, আমি মোটেও জ্বালাতন করছি না, সত্যি কথা বলছি। আম্মু বললেন, যাক, এত সত্যি কথা বলতে হবে না। ঈশিতা বলল, আসলে কি হয়েছে জানো? কি? রবিনের বয়স আসলে 72। সে ভুলে 10 বছরের ছেলের শরীরে আটকা পড়ে গেছে, তাই না রবিন? রবিন দাঁত বের করে হেসে বলল, আর তোমার বয়স আসলে 5। তুমি ভুল করে 16 বছরের একটা মেয়ের শরীরে আটকা পড়ে গেছে। রবিনের কথা শুনে সবাই হিহি করে হেসে উঠল। ছেলেটা খুব কম কথা বলে, কিছু একটা বলে হাসাহাসি করলে সবাই অল্পতেই খুশি হয়ে ওঠে। রবিন আর লিটন এক ঘরে ঘুমায়, ঈশিতা অন্য ঘরে।
লিটন ঘুম কাতরে ছিল। একটু রাত হলেই সে ঘুমিয়ে কাদা হয়ে যায়। রবিনের বেলায় ঠিক তার উল্টো। রাত যত গভীর হতে থাকে সে যেন ততই জেগে উঠতে থাকে। সেজন্য অবশ্য রবিনকে দোষ দেওয়া যায় না। রাত যত গভীর হতে থাকে সে তত বিচিত্র কথাবার্তা শুনতে পায়, মাঝে মাঝে বিচিত্র মানুষকে দেখতে পায়। সে ভয় কুঁকড়ে থাকে। চাদরের নিচে মাথা ঢেকে সে গভীর রাত পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আজ রাতে সে তাড়াতাড়ি শুয়ে পড়ল। আম্মু মশারি গুজিয়ে লাইট নিভিয়ে চলে যাবার পর রবিন তার বিছানায় হাঁটু মুড়ে বসে লিটনকে ডাকল। লিটন, কি ঘুমিয়ে পড়েছিস? না। আচ্ছা লিটন, তুই কি কখনো ঘুমের মাঝে কারো কথা শুনতে পাস? লিটন মাথা নাড়ল। না। তুই কখনো ভয়ের স্বপ্ন দেখিস? সব সময় দেখি। কি দেখিস? কালকে দেখেছি একটা বাঘ আমার হাত কামড় দিয়ে খেয়ে ফেলেছে। এই মোটা বাঘ, যা ভয় লেগেছিল। রবিন একটা নিঃশ্বাস ফেলে বলল, ওহ। রবিন আরো কিছুক্ষণ হাঁটু মুড়ে বসে থেকে লিটনকে ডাকল। লিটন। লিটন আর কোনো উত্তর দিল না। রবিন আবারও ডাকল, এই লিটন। লিটন ঘুম ঘুম গলায় বলল, হুম। তারপর পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে গেল। রবিন একটা নিঃশ্বাস ফেলল। লিটনের উপর তার একটু হিংসে হয়। সেও যদি তার মতো এত তাড়াতাড়ি ঘুমাতে পারত, কি চমৎকারই না হতো। রবিন হাঁটুতে মাথা রেখে নিঃশব্দে বসে থাকে। ঘরের ভিতর আবছা অন্ধকার। জানালা দিয়ে এক চিলতে আলো এসে পড়েছে। মেঝেতে সেই আলোটা একটা বিচিত্র নকশার মতো তৈরি করেছে। মাঝে মাঝে গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। সে দেখে ঘরের ভিতরে কোনো একজন নিঃশব্দে দাঁড়িয়ে স্থির চোখে তার দিকে তাকিয়ে আছে। ভয়ঙ্কর আতঙ্কে সে চাদর দিয়ে নিজের মাথা ঢেকে থরথর করে কাঁপতে থাকে। রবিন ভয়ে ভয়ে চারিদিকে তাকালো, তারপর শুয়ে পড়ল। ঠিক যখন তার চোখে ঘুম নেমে এসেছিল, তখন সে রক্ত শীতল করে একটা আর্তনাদ শুনতে পেল। রবিন আতঙ্কে চমকে উঠে দুই হাতে নিজের কান বন্ধ করে শুয়ে থাকে। তারপরেও সেই আর্তনাদটি মিলিয়ে যায় না। রবিন স্পষ্ট শুনতে পায় একজন মানুষ গঙ্গাতে গঙ্গাতে চিৎকার করছে। রবিন আগে জানতো না সেগুলো কি। এখন সে জানে এগুলো মৃত মানুষের চিৎকার। কেন তাকে তাদের চিৎকার শুনতে হবে? কেন? রবিন দুই হাত দিয়ে কান বন্ধ করে শুয়ে থাকে। একসময় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ রবিনের ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল চাপা স্বরে একজন মহিলা কথা বলছে, সুমন, আমার সুমন, সুমন কোথায়? ঘুম ভেঙে রবিন পুরোপুরি জেগে ওঠে, কিন্তু তবুও সে বিছানায় ঘাপটি মেরে শুয়ে থাকে। কোথায় সুমন? কোথায় গেলি বাবা? রবিনের মনে হয় একজন মা তার ছেলেকে খুঁজছে। এত রাতে তার ঘরে একটা মা কেন তার ছেলেকে খুঁজে? রবিন খুব সাবধানে চাদর থেকে মাথা বের করে তাকালো। ঘরের মাঝামাঝি জায়গায় একটু অন্ধকার জমাট বেঁধে আছে। আবছা আবছা বোঝা যায় সেটি একটি মহিলা। মহিলাটি ব্যাকুল গলায় বলল, সুমন, বাবা তুই কোথায়? তারপর মহিলাটি লিটনের বিছানার কাছে গিয়ে ডাকল, সুমন, বাবা সুমন। লিটন ঘুমের মধ্যে অস্পষ্ট একটা শব্দ করে পাশ ফিরে শুল। মহিলাটি তখন রবিনের বিছানার দিকে এগিয়ে আসে। জানালা দিয়ে ঘরের ভিতরে আসা এক চিলতে আলোতে মুহূর্তের জন্য রবিন মহিলাটিকে দেখতে পেল। মাথার বাম পাশটি থেতলে গেছে।
রক্তে ভেসে যাচ্ছে। মহিলাটি রবিনের বিছানার কাছে এসে দাঁড়ায়, মশারির ভিতরে তার মাথাটা ঢুকিয়ে রবিনের মুখের উপর ঝুঁকে পড়ে। এত কাছে এসে দাঁড়িয়েছে যে রবিনের নিঃশ্বাস মহিলাটির নিঃশ্বাসের এত কাছে এসে দাঁড়িয়েছে যে রবিন মহিলাটির নিঃশ্বাসের শব্দ শুনতে পায়, তার সাথে এক ধরনের কটু গন্ধ। মহিলাটি বলল, সুমন, বাবা সুমন। রবিন নিঃশ্বাস বন্ধ করে থাকে। মহিলাটি কাতর গলায় আবার বলল, সুমন, তুই কোথায় গেলি? কথা বলিস না কেন? রবিন ফিসফিস করে নিজেকে বলল, ভয় পাবো না, কিছুতেই ভয় পাবো না। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলেই চলে যাবে। মহিলাটি কিন্তু চলে গেল না, বলল, বাবা সুমন, তুই কোথায় গেলি? রবিন বিড়বিড় করে বলল, নাই এখানে। রবিনের বুক ধক করে ওঠে, চাপা গলায় বলে, না, এখানে নাই। তাহলে সে কোথায় গেল? আমি জানি না। আপনি আপনি আমি কি? আপনি অন্য জায়গায় খোঁজেন। মহিলাটি একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি তো সব জায়গায় খুঁজছি, কোথাও পাই না আমার সুমনকে। রবিন চোখের কোণা দিয়ে দেখে মহিলাটি ধীরে ধীরে চলে যাচ্ছে। দরজাটা ক্যাচ ক্যাচ করে একটু শব্দ করলো, তারপর মহিলাটি অদৃশ্য হয়ে গেল। তাকে দেখা না গেলেও রবিন তার গলার স্বর শুনতে পায়। রবিন চোখের কোণা দিয়ে দেখে মহিলাটি ধীরে ধীরে চলে যাচ্ছে। দরজাটা ক্যাচ ক্যাচ করে একটু শব্দ করলো, তারপর মহিলাটি অদৃশ্য হয়ে গেল। তাকে দেখা না গেলেও রবিন তার গলার স্বর শুনতে পায়, সুমন, বাবা সুমন, তুই কোথায় গেলি? তখন সে আরো কয়েকজনের গলা শুনতে পায়। কেউ একজন বলল, রাহেলা, তুমি এভাবে সুমনকে পাবে না। তোমাকে বিশ্বাস করতে হবে তুমি মারা গেছো, তুমি বেঁচে নেই। মহিলাটি আবার বলল, সুমন, আমার সুমন। খুব ধীরে ধীরে সবার গলার স্বর অস্পষ্ট হয়ে মিলিয়ে যাবার পরও রবিন ঘাপটি মেরে শুয়ে রইল। তারপর বুক থেকে একটা গভীর নিঃশ্বাস বের করে সে চাদরটা টেনে নিজেকে ঢেকে পাশ ফিরে শোয়। তার এখনো বিশ্বাস হচ্ছে না সে একজন মৃত মানুষের সাথে কথা বলেছে। রবিন অবাক হয়ে আবিষ্কার করে তার যেটুকু ভয় লাগার কথা তার সেটুকু ভয় লাগছে না। একজন মা তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, সেটা চিন্তা করে তার ভিতরে একটু কেমন জানি দুঃখ লাগছে। ভোরবেলা খাবার টেবিলে চায়ের কাপে চুমুক দিতে দিতে আব্বু খবরের কাগজে চোখ বুলাচ্ছিলেন। কিছু একটা দেখে হঠাৎ মাথা নেড়ে বললেন, ইস। ঈশিতা জিজ্ঞেস করলো, কি হয়েছে আব্বু? আমাদের বাসার কাছে একটা খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে, মা আর ছেলে ছিল, মাটা স্পট ডেড। আম্মু বললেন, আহারে, ছেলেটা? বাবা বললেন, ছেলেটা বেঁচে আছে, ক্রিটিক্যালি ইনজুর্ড, হাসপাতালে আছে। রবিনের হঠাৎ কি মনে হলো কে জানে, সে জিজ্ঞেস করলো, আব্বু, ছেলেটার নাম কি সুমন? আব্বু অবাক হয়ে রবিনের দিকে তাকালেন। হ্যাঁ, তুই কেমন করে জানিস? রবিন থতমত খেয়ে বলল, না মানে খাবার টেবিলে সবাই অবাক হয়ে রবিনের দিকে তাকিয়ে রইল। রবিন তাদের দৃষ্টি এড়িয়ে টোস্টটা তুলে তাড়াতাড়ি খেতে শুরু করল। স্কুল থেকে আসার সময় রাস্তার মোড়ে রবিন আর লিটন দাঁড়িয়ে গেল। সামনে অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে কয়েকজন পুলিশ এগিয়ে যাচ্ছে। ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষ একটু সরে দাঁড়াতেই মুহূর্তের জন্য রবিন দেখতে পেল
রাস্তায় একজন মানুষ পড়ে আছে, পুরো জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। লিটন ফ্যাকাশে মুখে বলল, কি হয়েছে ভাইয়া? অ্যাক্সিডেন্ট। চল ভাইয়া যাই, আমার ভয় করছে। লিটন ভীত প্রকৃতির, রাস্তার মাঝে অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখে ভয় পাবে তাতে অবাক হবার কিছু নেই। সে লিটনের হাত ধরে 2 পা এগিয়ে যেতে যেতে একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। পুলিশের সাথে একজন মানুষ উত্তেজিত গলায় কথা বলছে। মানুষটির সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, একটা হাত বিচিত্রভাবে শরীর থেকে ঝুলছে। দেখে মনে হচ্ছে না এটা আর তার শরীরের অংশ। রবিন এক পলক দেখেই বুঝতে পারে এটি অ্যাক্সিডেন্টে মরে যাওয়া মানুষটি। সে ছাড়া আর কেউ তাকে দেখছে না। লিটন রবিনের হাত ধরে টেনে কাঁদো কাঁদো গলায় বলল, চলো ভাইয়া। দাঁড়া, তুই 1 সেকেন্ড দাঁড়া। তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি। লিটন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তাকে সুযোগ না দিয়ে রবিন ছুটে গেল। পুলিশটার কাছাকাছি এসে শুনতে পায় রক্তে ভেসে যাওয়া মানুষটা বলছে, লাল রঙের পাজরো আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। শুয়োর বাচ্চা একবার থামলো পর্যন্ত না। পুলিশটার হাতে ছোট একটা নোট বই। সেটা অন্যমনস্কভাবে হাত বদল করে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকায়। তারপর গলা উঁচিয়ে বলে, কেউ ভিড় করবেন না, সরে যান। মানুষগুলো সরে যাবার কোনো লক্ষণ দেখালো না। পুলিশটা তখন গলা আরেকটু উঁচু করে বলল, সরে যান সবাই, সরে যান। কয়েকজন মানুষ তখন একটু সরে দাঁড়ালো। কেউ কি দেখেছেন ঘটনাটা? আছে কেউ? রক্তাক্ত মৃতদেহটা বলল, আমি দেখেছি, বললাম তো আমি, লাল পাজেরো, গাড়ির নম্বর ঢাকা গ 12, তারপর 488। পুলিশটি আবার জিজ্ঞেস করলো, কেউ দেখেছেন? রক্তাক্ত মৃতদেহটা বলল, বললাম তো, আমি দেখেছি, লাল পাজেরো, ড্রাইভারের পাশে একটা মেয়ে বসে আছে, নীল শাড়ি। পুলিশ ভিড়কে সরাতে সরাতে বলল, না দেখে থাকলে সরে যান, সরে যান সবাই। রবিন এবার পুলিশটার শার্টের হাতা ধরে একটু টান দিল। পুলিশটা ভুরু কুঁচকে রবিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? রবিন বলল, লাল পাজেরো। অ্যাক্সিডেন্ট করেছে? রবিন মাথা নাড়ল। পুলিশটি জিজ্ঞেস করল, তুমি দেখেছ? প্রশ্নের উত্তর না দিয়ে রবিন হড়বড় করে বলল, ড্রাইভারের পাশে নীল শাড়ি পরা একটা মেয়ে ছিল, গাড়ির নম্বর ঢাকা গ 12, তারপর 448। পুলিশ ভুরু কুঁচকে বলল, তুমি দেখেছ? রবিন মাথা নাড়ল, বলল, আরেকজন দেখেছে। সে কোথায়? রবিন বলল, সে নাই। পুলিশটা হাত দিয়ে তাকে সরিয়ে দেওয়ার ভঙ্গি করে বলল, সে নাই তো তুমি ভাগো, যাও। রবিন বলল, বিশ্বাস করেন, যাও যাও ভাগো। রবিন একটু সরে দাঁড়ালো। রাস্তার পাশে রক্তাক্ত মৃতদেহটি দাঁড়িয়েছিল। সে বিচিত্র দৃষ্টিতে রবিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কিছু বুঝতে পারছি না, কেউ আমার কথা শুনতে চায় না কেন? ব্যাপারটা কি? শরীরে ব্যথা নাই কেন? মানুষটা রবিনের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে থেকে থেকে বলল, কি হয়েছে আমার? রবিন ফিসফিস করে বলল, আপনি মরে গেছেন। মানুষটা মাথা নাড়ল, বলল, কেন আমি মরে যাব? আমি মরি নেই, এ দেখো আমি দাঁড়িয়ে আছি। রবিন এক পা করে পিছনে সরে আসে। তারপর লিটনের দিকে ছুটতে থাকে। লিটন ফুসফুস করে কাঁদছে। রবিনকে দেখে নাক মুছে বলল, তুমি কি করো এখানে? আমার ভয় করে, বাসে চলো। চল, বাসে চল। হাঁটতে হাঁটতে সে পিছনে ফিরে তাকালো। রক্তাক্ত মৃতদেহটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মানুষটা এখনো জানে না সে মরে গেছে। রবিন দেখতে পায়
মৃত মানুষটাকে ঘিরে আরো কয়েকজন মানুষ ভিড় করেছে। তারাও মৃত। তারা বোঝানোর চেষ্টা করেছে সে মারা গেছে। মানুষটার জন্য রবিন নিজের ভিতরে বিচিত্র এক ধরনের কষ্ট অনুভব করে। গভীর রাতে মেয়ে কণ্ঠে কান্নার একটা শব্দ শুনে রবিন জেগে উঠল। রবিন দুই হাতে কান চেপে ধরে রাখে, কিন্তু তবুও শব্দটা চলে গেল না। রবিন কান থেকে হাত দুটো সরিয়ে নেয় এবং হঠাৎ তার মনে হয় শব্দটা পাশের ঘর থেকে আসছে। মনে হচ্ছে ঈশিতা যন্ত্রণায় কাঁদছে। রবিন লাফ দিয়ে বিছানা থেকে নামল। ঈশিতার ঘরের দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়, আর রবিন শুনতে পায় সত্যি সত্যি ঈশিতা যন্ত্রণায় কাঁদছে। রবিন ঘরের লাইট জ্বালিয়ে ঈশিতার বিছানার দিকে এগিয়ে গেল। ঈশিতা কুঁকড়ে অদ্ভুত ভঙ্গিতে শুয়ে শুয়ে কাঁদছে। রবিন ভয় পেয়ে জিজ্ঞেস করল, আপু, কি হয়েছে তোমার? ঈশিতা বলল, ব্যথা, খুব ব্যথা করছে পেটে। ঈশিতা কোনো মতে বলল, আব্বু আম্মুকে ডাক, তাড়াতাড়ি, মরে যাচ্ছি আমি। রবিন আব্বু আম্মুর ঘরে গিয়ে ব্যথায় চিৎকার করতে থাকে। রবিন আব্বু আম্মুর ঘরে গিয়ে চিৎকার করতে থাকে, আব্বু আম্মু তাড়াতাড়ি উঠো, ঈশিতা আপুর পেটে ব্যথা। সাথে সাথেই সবাই ঘুম থেকে উঠে গেল। রবিনদের ছোট চাচা ডাক্তার, তাকে ফোন করা হলো। কিছুক্ষণের মাঝে চাচা এসে গেলেন। পেটে চাপ দিয়ে কিছু পরীক্ষা করে ছোট চাচা গম্ভীর মুখে বললেন, অ্যাপেন্ডিসাইটিস, এক্ষুনি অপারেশন করতে হবে, হাসপাতালে নিতে হবে। আম্মু, আব্বু আর ছোট চাচা মিলে ঈশিতাকে তখনই হাসপাতালে নিয়ে গেল। রবিন আর লিটন বাসায় রয়ে গিয়েছে। লিটন ফেস ফেস করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আপু কি মরে যাবে? রবিনের বুকটা ধক করে উঠল, কিন্তু সেটা সে বুঝতে দিল না। লিটনকে ধমক দিয়ে বলল, তোর গাধা, মরে যাবে কেন? এখন কি হবে ভাইয়া? অপারেশন করবে, অপারেশন করে অ্যাপেন্ডিসাইটিস ফেলে দেবে। লিটন আবার জিজ্ঞেস করে, কেন ফেলে দেবে ভাইয়া? উত্তরটা রবিনের ভালো মতো জানা ছিল না, তাই সে ইতস্তত করে বলল, ব্যথা যখন করেছে তখন ফেলে দিতে হবে না? লিটন বলল, আমারও তো মাঝে মাঝে হাঁটু ব্যথা করে, তখন কি হাঁটু ফেলে দেয়? রবিন একটু রেগে বলল, বকবক করবি না, এখন ঘুমা। ঘুম আসছে না, তাহলে চুপ করে শুয়ে থাক। লিটন চুপ করে শুয়ে রইল। ঘন্টাখানেক পরে হাসপাতাল থেকে আম্মু ফোন করে বললেন, ঈশিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাকে স্যালাইন আর ওষুধপত্র দিচ্ছে, ব্যথা কমেছে, এখন সে ঘুমিয়ে আছে। সকালে ডাক্তাররা এলে অপারেশনের সময় ঠিক করা হবে, কাজে চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কোনো কারণ নেই শুনে লিটন প্রায় সাথে সাথে ঘুমিয়ে গেল। রবিন দীর্ঘ সময় বিছানায় ছটফট করে ভোর রাতের দিকে ঘুমালো। সকালের দিকে আম্মু হাসপাতাল থেকে এসে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আবার হাসপাতালে ফিরে গেলেন। রবিন আর লিটনের কেউই স্কুলে গেল না, বাসায় মুখ শুকনো করে ঘুরে বেড়াতে লাগলো। দুপুরবেলা খবর পেল ঈশিতাকে অপারেশন করাতে নিয়ে গেছে। ঘন্টা দুয়েক পরে খবর পেল অপারেশন ভালোই ভালো শেষ হয়েছে, এখন ঘুমোচ্ছে। সন্ধ্যের দিকে আম্মু এসে রবিন আর লিটনকে হাসপাতালে নিয়ে গেলেন। রবিনের ধারণা ছিল হাসপাতালে বুঝি হাজার হাজার মানুষ গিজগিজ করছে, কিন্তু দেখা গেল এটা মোটেও সেরকম না। প্রাইভেট হাসপাতাল, তার উপর নতুন তৈরি হয়েছে, চারিদিকে ঝকঝক তকতক করছে, মানুষের ভিড় নেই। লিফটে করে তারা দোতলায় উঠে এলো। বেশ বড় একটা ফাঁকা জায়গা,
সেখানে সুন্দর সুন্দর চেয়ার, সামনে টেলিভিশন। কিছু মানুষ সেখানে চুপচাপ বসে আছে। রবিন জিজ্ঞেস করলো, আব্বু, আপু কোথায়? আব্বু বললেন, এইখানে। অপারেশন হওয়ার পর কয়েক ঘন্টা এখানে রাখি। ঠিকমতো জ্ঞান ফিরে আসলে তখন কেবিনে নিয়ে যায়। লিটন জিজ্ঞেস করলো, আপুর ঠিকমতো জ্ঞান ফিরে নাই? বাবা বললেন, ওষুধ দিয়ে রেখেছো তো, তাই ঘুমিয়ে আছে। রবিন বলল, আপুকে একটু দেখে আসি। আব্বু বললেন, দাঁড়া, ডাক্তারের সাথে একটু কথা বলে নিই। এটা তো রিকভারি রুম, ডাক্তার নার্স ছাড়া আর কেউ ঢুকতে পারে না। এদের বেশি বাড়াবাড়ি। মহিলার গলা শুনে তার মাথা পর্যন্ত ঘুরিয়ে দেখলেন মাঝবয়সী একজন মহিলা। রাগ রাগ মুখে বললেন, আমাকে পর্যন্ত আমার মায়ের কাছে যেতে দিতে চায় না, কত কাছে ফেলে এসেছি। আব্বু বললেন, সার্জারির ব্যাপার, একটু কেয়ারফুল থাকা তো ভালো। মহিলা জিজ্ঞেস করলেন, আপনাদের কার কি হয়েছে? আব্বু বললেন, আমার মেয়ে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন। একজন কিছু একটা জিজ্ঞেস করলে তাকে পাল্টাপাল্টি সেটা জিজ্ঞেস করা হচ্ছে একটা ভদ্রতা। তাই আব্বু জিজ্ঞেস করলেন, আপনার? মহিলা উত্তর দিল, আমার বাবা, গল ব্লাডার অপারেশন। বাবা বললেন, ও, কেমন আছে আপনার বাবা? মহিলা বলল, ভালো, কেবিনে নেওয়ার জন্য বসে আছি। তিনি রাগ রাগ মুখে বিড়বিড় করে আরো কয়েকটা কথা বলে একটু দূরে সরে গেলেন। আব্বু ডাক্তারের সাথে কথা বলে রবিন আর লিটনকে 1 মিনিটের জন্য ভিতরে যাবার অনুমতি নিলেন। প্রথমে লিটন ঈশিতাকে দেখে এলো, তারপর রবিন। ঠিক তখন আব্বুর একটা ফোন চলে এলো বলে রবিন একাই ঢুকে গেল। বেশ বড় একটা ঘর, তার মাঝে দুই পাশে শুধু দুটি মানুষের বিছানায় দুজন শুয়ে আছে। একটি বিছানা ঘিরে অনেকগুলো মানুষ, কাজেই অন্যজন নিশ্চয়ই ঈশিতা। রবিন বিছানার কাছে এগিয়ে গেল। ঈশিতা চোখ বন্ধ করে শুয়ে আছে। রবিন আস্তে আস্তে কপালে হাত রেখে ডাকল, আপু। ঈশিতা চোখ খুলে রবিনের দিকে দুর্বলভাবে হাসল। আপু, তুমি কেমন আছো? ঈশিতা বলল, ভালো। দেরি নাই, আর দেরি নাই, সময় হয়ে গেছে। পাশের বিছানায় ঘিরে থাকা মানুষগুলো হঠাৎ করে জোরে জোরে কথা বলতে থাকে। রিকভারি রুমে কোনো মানুষের ঢোকার কথা নয়, এতগুলো মানুষ কেমন করে ঢুকে এত জোরে কথা বলছে? রবিন ভালো করে তাকিয়ে হঠাৎ একেবারে হতচকিত হয়ে গেল। এরা তো আসলে সত্যিকারের মানুষ না, এরা তো সব মৃত মানুষ। রিকভারি রুমের বিছানায় শুয়ে থাকা মানুষটা নিশ্চয়ই এখন মারা যাবে। আত্মীয় স্বজন সবাই তাকে নিতে এসেছে। কষ্ট হচ্ছে নাকি? একটু তো হচ্ছেই, মৃত্যুর একটা কষ্ট থাকে। এটা শেষ কষ্ট, এরপরে আর কষ্ট নাই। ঈশিতা ফিস ফিস করে জিজ্ঞেস করলো, কি দেখিস তুই? রবিন বলল, না, কিছু না। পাশের বিছানায় ঘিরে থাকা সবগুলো মানুষ তখন একসঙ্গে মাথা ঘুরিয়ে রবিনের দিকে তাকালো। চোখের দৃষ্টি কি তীব্র, রবিনের বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল। বুড়ো মতো একজন মানুষ রবিনের দিকে তাকিয়ে বলল, খোকা, তুমি আমাদের দেখতে পাও? রবিন মাথা নাড়ল, বলল, হ্যাঁ, পাই। আশ্চর্য! মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকালো, তারপর আবার রবিনের দিকে তাকিয়ে বলল, তুমি এখন যাও, মানুষের মৃত্যু মুহূর্ত খুব ভয়ানক। রবিন বলল, যাই, আমি যাই। ঈশিতা দুর্বল হাতে রবিনের হাত ধরে নিচু গলায় বলল, তুই কার সঙ্গে কথা বলিস? রবিন বলল, কারো সাথে না। তাহলে? রবিন বলল,
আমি এখন যাই আপু, এই রোগীটা এক্ষুনি মারা যাবে। ঈশিতা জিজ্ঞেস করলো, তুই কেমন করে জানিস? পরে বলবো আপু। রবিন কথা শেষ না করেই বাইরে বের হয়ে আসে। রোগীর আত্মীয় স্বজন চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে টেলিভিশনে খবর শুনছে। তারা কেউ জানে না তাদের রোগীটি এখনই মারা যাবে। রবিন কান খাড়া করে রেখেছিল। হঠাৎ করে রিকভারি রুমের ভিতর একটা অ্যালার্মের মতো শব্দ শুনতে পায়। প্রথমে নার্স, তারপর বেশ কয়েকজন ডাক্তার ছুটোছুটি করতে থাকে। রবিন নিঃশব্দে বসে থাকে। সে জানে ছোটাছুটি করে কোনো লাভ নেই। এই মানুষটিকে কেউ বাঁচাতে পারবে না। ঈশিতা তার বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। বিছানায় তার পায়ের কাছে বসেছে রবিন। কেবিনে এখন আর কেউ নেই। ঈশিতা দরজার দিকে একবার তাকিয়ে বলল, বল। ঈশিতা কি শুনতে চাইছে রবিন খুব ভালো মতো জানে। তারপরেও সে বলল, কি বলবো? রিকভারি রুমে তুই কি দেখেছিলি? কার সঙ্গে কথা বলেছিলি? রবিন বলল, আমি কাউকে দেখি নাই, কারোর সঙ্গে কথা বলি নাই। ঈশিতা বলল, মিথ্যে বলবি না, কান ছিঁড়ে ফেলবো তাহলে। রবিন দুর্বল গলায় বলল, আমি মিথ্যে বলছি না। এটাও একটা মিথ্যা কথা। ঈশিতা হাত নেড়ে বলল, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। রবিন বলল, তোমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়িয়ে রেখেছিল, ঘুমের মাঝে কি দেখেছো কি শুনেছো কে জানে। ঈশিতা বলল, আমি মোটেও ঘুমাচ্ছিলাম না রবিন, আমার সঙ্গে ফাজলামি করবি না। কি হয়েছে বল। কিছু হয় নাই। তুই বললি রোগীটা এক্ষুনি মারা যাবে, সত্যি সত্যি মারা গেল, তুই কেমন করে জেনেছিলি? রবিন কোনো কথা না বলে উদাস মুখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ঈশিতা এবার একটু অনুনয় করে বলল, রবিন শোনা ভাই, আমাকে বল প্লিজ, আমি কাউকে বলবো না। রবিন এবার ঈশিতার দিকে তাকালো। ঈশিতা বলল, তুই কাছে আয়, আমি তোর গা ছুঁয়ে বলছি, খোদার কসম আমি কাউকে বলবো না। সত্যি? হ্যাঁ সত্যি, কাউকে বলবো না। রবিন কিছু একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গিয়ে একটা নিঃশ্বাস ফেলল। ঈশিতা বলল, কি হলো? না। কি না? আমি বলতে পারবো না। ঈশিতা চোখ বড় বড় করে বলে, কেন বলতে পারবি না? রবিন বলে, আমি যখন ছোট ছিলাম তখন আব্বু আম্মুকে বলেছিলাম, মনে নাই? তখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই। ঘুমের ওষুধ দিয়ে আমাকে ছেঁড়াবেড়া করে দিয়েছিল। আমি রাত দিন শুধু ঘুমাতাম। ঈশিতা তীক্ষ্ণ দৃষ্টিতে রবিনের দিকে তাকিয়ে রইল। বলল, তুই সত্যি সত্যি কিছু একটা দেখিস? রবিন একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ। তাদের কথাও শুনিস? হ্যাঁ। দেখতে কিরকম? রবিন বলল, তোমাদের বললে তোমরা বুঝবে না। কাদেরকে দেখিস? রবিন এক মুহূর্ত দ্বিধা করে বলল, যারা মরে গেছে তাদের। ঈশিতা চমকে উঠল, সত্যি? রবিন মাথা নাড়ল। তাদের কথা শুনে তুই বুঝতে পেরেছিলি রোগীটা মারা যাবে? রবিন আবারও মাথা নাড়ল। ঈশিতা বুক থেকে আটকে থাকা একটা নিঃশ্বাস বের করে দিয়ে বলল, কি আশ্চর্য, তোর ভয় করে না? রবিন মাথা নাড়ল। করে, অনেক ভয় করে। এক মুহূর্ত অপেক্ষা করে বলল, তুমি কাউকে বলবে না তো? বলবো না। খোদার কসম? ঈশিতা বলল, খোদার কসম, আয় তুই কাছে আয়। রবিন কাছে এলে ঈশিতা তার হাত ধরে বলল, এই যে তোর গা ছুঁয়ে বলছি, আমি কাউকে বলবো না। আর শোন, কি? তোর যদি কখনো ভয় করে তুই আমাকে বলবি, বুঝলি? রবিন মাথা নেড়ে কিছু একটা বলতে চাইছিল। ঠিক তখন কেবিনের দরজা খুলে আব্বু ঢুকলেন বলে
কথাটা আর বলা হলো না। অনেক দিন থেকে আব্বুর গ্রামের বাড়িতে যাবার কথা। প্রথমে ঠিক করা হয়েছিল সবাই মিলে কমপক্ষে 10 দিনের জন্য যাবে। পূজার ছুটিতে তখন পরিকল্পনা পাকাপাকি করা হলো। তখন দেখা গেল ঈশিতার পরীক্ষা, সে যেতে পারবে না। তাই ঈশিতাকে একেবারে না রেখে রবিনকেও রেখে যাবার সিদ্ধান্ত নেওয়া হলো। আব্বু ছুটি নেবার সময় আবিষ্কার করলেন একটানা এতদিন ছুটি নেওয়া এত সহজ ব্যাপার নয়। তাই 10 দিনের ভ্রমণকে কমিয়ে 5 দিনে নামিয়ে নিয়ে এলেন। যাবার আগে আম্মু অনেক ধরনের উপদেশ দিয়ে গেলেন। বাসায় ঈশিতা আর রবিন ছাড়াও ফুলি খালা থাকবে। ফুলি খালা তাদের বাসায় অনেক দিন থেকে আছে। আম্মু তার উপর বিশ্বাস করে আগেও বাচ্চাদের রেখে গেছেন। ফ্রিজে রান্না করা কিছু খাবার রয়েছে। আলমারিতে শাড়ির নিচে খামের ভিতর কিছু টাকা রয়েছে। 5 দিন খুব বেশি সময় নয়। তারপরেও কোন দিন কার কোন জামা কাপড় পরতে হবে আম্মু সেগুলোও বুঝিয়ে দিয়ে গেলেন। আম্মু আব্বু লিটনকে নিয়ে চলে যাবার পর সন্ধেবেলা ঈশিতা আর রবিন আবিষ্কার করলো তাদের বাসাটা একটু বেশি নির্জন। ঠিক কী কারণ জানা নেই, তাদের খিদেও পেল তাড়াতাড়ি। রাতের খাবার খাওয়ার সময় তারা বেশি কথাবার্তা বলল না। ঈশিতা আবার তার পড়াশোনাতে ব্যস্ত হয়ে গেল। রবিন টেলিভিশনে আধখানা বাংলা নাটক দেখে বিজ্ঞাপনের যন্ত্রণায় বিরক্ত হয়ে টেলিভিশন বন্ধ করে দিল। খানিকক্ষণ ইংরেজি পড়ার চেষ্টা করে তার ঘুম পেয়ে গেল। ফুলিখালা মশারি টানিয়ে দিয়ে গেল। রবিনও দাঁত ব্রাশ করে শুয়ে পড়ল। গভীর রাতে রবিনের ঘুম ভেঙে গেল। ঠিক কী জন্য ঘুম ভেঙেছে রবিন বুঝতে পারছিল না। কিন্তু তারপরেও পাশ ফিরে শুয়ে নিজের অজান্তেই কিছু একটা শোনার জন্য সে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সত্যি সত্যি সে একটা কান্নার শব্দ শুনতে পেল। ছোট একটা বাচ্চার কান্না। ফুপিয়ে ফুপিয়ে বাচ্চাটি কাঁদছে। রবিন 2 হাত দিয়ে নিজের কান ঢেকে শুয়ে রইল, কিন্তু শব্দটি চলে গেল না। তখন সে বিছানায় উঠে বসে কে কাঁদছে তা দেখার চেষ্টা করে। তার ঘরের এক কোণায় জমাট বাঁধা খানিকটা অন্ধকার। মাঝে মাঝে কিছু একটা সেখানে নড়ছে। সেখান থেকেই কান্নার শব্দটা আসছে। দেখে মনে হয় একটা শিশু। ঘরে আলো জ্বেলে রাখলে অনেক সময় এরা চলে যায়। সেভাবে কিছুক্ষণ ঘরের আলো জ্বেলে শিশুটাকে ঘর থেকে বাইরে করে দেবার চেষ্টা করবে কিনা বুঝতে পারল না। রবিন আরও কিছুক্ষণ অপেক্ষা করে চাপা গলায় শিশুটিকে ডাকল, এই। সাথে সাথে কান্নার শব্দ থেমে গেল। বাচ্চাটি চলে যায়নি। ঘরের কোণায় জমাট বাঁধা অন্ধকারটি এখনো দেখা যাচ্ছে। রবিন আবার ডাকল, এই, তুমি এখনো আছো? রবিন বড় বড় নিঃশ্বাসের শব্দ শুনতে পায়, কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিল না। রবিন জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? এবারে বাচ্চাটি উত্তর দিল, আমার ভয় করছে। রবিন কখনোই এরকম উত্তর আশা করেনি। সে অবাক হয়ে বলল, তোমার ভয় করছে? হ্যাঁ। কিসের ভয়? আমি হারিয়ে গেছি, কোথায় যাব জানি না। রবিন এত অবাক হলো বলার নয়। জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাবে জানো না? না। তুমি এখানে এসেছো কিভাবে? আমাকে আমাকে তোমাকে কি? বাচ্চাটি বলল, আমাকে ভয় দেখাচ্ছিল, ধরে নিতে চাচ্ছিল। তখন দেখলাম এখানে ভয় নেই, তখন এখানে ঢুকে গেছি। রবিন জিজ্ঞেস করলো, কে তোমাকে ধরে নিতে চাচ্ছিল? আমি চিনি না। কেন ধরে নিতে চাচ্ছিল? বাচ্চাটি বলল, আমি জানি না। তোমার আম্মু আব্বু নাই? আছে। তারা কোথায়?
জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, সেটা জিজ্ঞেস করতে গিয়ে রবিন থেমে গেল। একটা ছোট বাচ্চাকে কেমন করে এই কথা জিজ্ঞেস করে? বাচ্চাটি হঠাৎ ফুঁপিয়ে উঠল। রবিন বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন? ওই যে আসছে, আমাকে ধরে নিতে আসছে। কি হবে এখন? কে আসছে, কে? রবিন বিছানা থেকে নেমে ছোট বাচ্চাটার কাছে গিয়ে এগিয়ে যায়। আর ঠিক তখন ঘরের ভিতরে একটা ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। রবিন অবাক হয়ে দেখল ঘরের মাঝখানে ধোঁয়ার মতো কিছু একটা জমাট বেঁধেছে। দেখতে দেখতে সেটা কুৎসিত আধ মানুষ আধ পশুর মতো বিচিত্র একটা প্রাণীর রূপ নিল। খাটো রোমশ দেহ, উঁচু কপাল, আর কপালের নিচে দুটি চোখ ধক ধক করে জ্বলছে। এটি মানুষ নয়, মানুষের মতো কোনো প্রাণী। রবিন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। প্রাণীটি ছোট বাচ্চার দিকে এগিয়ে যেতে যেতে এক ধরনের জান্তব শব্দ করল। রবিন বাচ্চাটার সামনে দাঁড়িয়ে দুই হাতে বাচ্চাটিকে রক্ষা করার চেষ্টা করে প্রাণীটার দিকে তাকিয়ে বলল, যাও, তুমি যাও এখান থেকে, যাও। প্রাণীটা তখন তার ছোট ছোট দুটি চোখ দিয়ে রবিনের দিকে তাকিয়ে থাকে। রবিন ফিসফিস করে বলে, তুমি যাও, যাও এখান থেকে। প্রাণীটি তবু চলে গেল না। হাতের কাছে লাইট সুইচটা আছে, হঠাৎ করে লাইট জ্বালিয়ে দিলে প্রাণীটি অদৃশ্য হয়ে যাবে। কিন্তু ছোট বাচ্চাটির কি হবে? তীব্র আলোতে তো সেটাও থাকতে পারবে না। কোথায় যাবে তখন এই বাচ্চাটা? রবিনের হঠাৎ তখন চার্জারের সাথে লাগানো টর্চ লাইটটার কথা মনে পড়ল। সে ছুটে গিয়ে হাতের কাছে হাতড়ে হাতড়ে লাইটটা নিয়ে সেই প্রাণীর মুখের উপর দিয়ে জ্বালিয়ে দেয়। যন্ত্রণার একটা আর্ত চিৎকার শুনতে পেল। সাথে সাথে একটা পোড়া গন্ধে ঘরটা ভরে যায়। একটা লুটোপুটির শব্দ হলো। তারপর হঠাৎ করে ঘরটা নীরব হয়ে গেল। এত নীরব যে মনে হয় নিঃশ্বাসের শব্দটাও শোনা যাবে। প্রাণীটা অদৃশ্য হয়ে গেছে। রবিন লাইটটা নিভিয়ে দিল। আবছা অন্ধকারে ঘরটা ঢেকে গেল সাথে সাথে। রবিন নিচু গলায় ডাকলো, এই ছেলে। কোনো উত্তর নেই। বাচ্চাটিও কি সাথে চলে গেছে তাহলে? রবিন আবারও ডাকলো, এই ছেলে। এবারে সে ফুঁপিয়ে কান্নার একটি শব্দ শুনতে পেল। কোথায় তুমি? এই যে এখানে। রবিন বিছানার কাছে তাকালো। তার বিছানা আর টেবিলটার পাশে ছোট একটা জায়গায় সে গুটিসুটি মেরে বসে আছে। রবিন বাচ্চাটার কাছে এগিয়ে যায়। আবছা অন্ধকারে বাচ্চাটা তার দিকে তাকালো। কি সুন্দর মায়া করা চেহারা, বড় বড় দুটি চোখ, কোঁকড়ানো চুল। এর আগে যখনই কাউকে দেখেছে তাদের শরীর ছিল রক্তাক্ত, মাথা থ্যাতলানো, মুখ বিকৃত। শুধু এই ছেলেটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। রবিন অবাক হয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। ঘরের আলো জ্বালিয়ে বাচ্চাটিকে ঠিক করে দেখতে পারলে হতো, কিন্তু রবিন তার সাহস করল না। সে জানে তীব্র আলোতে এদের কষ্ট হয়। রবিন জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছিল? বাচ্চাটি বলল, আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। তারপরে? তারপর আমি দেখি আমি সিঁড়িতে পড়ে আছি। আমার আম্মু আর আব্বু আমাকে নিয়ে গাড়ি করে কোথায় যেন গেল। নিশ্চয়ই হাসপাতালে। বাচ্চাটি মাথা নাড়ে, হ্যাঁ, হাসপাতালে। তখন তুমি কি করলে? আমি চিৎকার করে আমার আম্মু আর আব্বুকে ডাকলাম। তারা আমার কথা শুনল না। তখন তখন আমি পিছনে পিছনে যেতে চাইলাম। তারপর আমি হারিয়ে গেলাম। বাচ্চাটি ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কেউ তোমাকে নিতে আসেনি? না। রবিন আবার জিজ্ঞেস করলো, কেউ না? বয়স্ক মানুষ,
সাদা কাপড় পরা মানুষ তোমার কাছে আসেনি? না, একজনও আসে নাই। না। ঠিক এই সময় দরজা খুলে ঈশিতা ঘরে ঢুকলো। অবাক হয়ে বলল, রবিন, কার সাথে কথা বলিস? বাচ্চাটি ভয়ে চিৎকার করে মুখ ঢেকে ফেলল। রবিন ঠোঁটে আঙ্গুল দিয়ে ঈশিতাকে বলল, শ্। ঈশিতা ফিসফিস করে বলল, কি হয়েছে? বলছি আপু, অনেক সিরিয়াস ব্যাপার। ছোট বাচ্চাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি আম্মুর কাছে যাব, আম্মুর কাছে যাব। রবিন নিচু হয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি ছেলে? জয়। জয়, তুমি কেঁদো না। জয় আবার বলল, আমার ভয় করে। রবিন বলল, ভয়ের কিচ্ছু নেই জয়, আমরা আছি না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? রবিন বলল, না, যাব না। সত্যি? হ্যাঁ, সত্যি। ঈশিতা অবাক হয়ে বলল, তুই কার সঙ্গে কথা বলছিস? বলছি আপু, বাইরে আসো। জয় চিৎকার করে বলল, না না, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার খুব ভয় করে। রবিন বলল, তোমার কোনো ভয় নেই জয়, আমি যাব না, আমি এখানেই আছি, তুমি চুপ করে বসে থাকো। জয়কে বসিয়ে দিয়ে রবিন বাইরে বের হয়ে এলো। ঈশিতা বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে আছে। কয়েকবার চেষ্টা করে বলল, তুই কার সঙ্গে কথা বলছিস? রবিন বলল, একটা ছোট ছেলে, নাম জয়। তুই একটা ছোট ছেলেকে দেখছিস? হ্যাঁ। সে তোর সঙ্গে কথা বলছে? হ্যাঁ আপু। ঈশিতা বলল, ছেলেটা আসলে মরে গেছে? রবিন ইতস্তত করে বললেও, এইটাই হচ্ছে সমস্যা। আমি দেখেছি যখন কোনো কেউ মারা যায় তখন তার সব আত্মীয় স্বজন, অন্যান্য মারা যাওয়া মানুষরা তার কাছে চলে আসে। কিন্তু ঈশিতা জিজ্ঞেস করলো, কিন্তু কি? কিন্তু এই ছেলেটার বেলায় অন্যরকম। সে একা, সে হারিয়ে গেছে, কেউ তাকে নিতে আসছে না। ভয়ঙ্কর প্রাণী শুধু তাকে ভয় দেখাচ্ছে, নিয়ে যেতে চাইছে। ঈশিতা বলল, তার মানে কি? রবিন বলল, আমি জানি না, তবে শুধু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? রবিন ইতস্তত করে বলল, মনে হচ্ছে ছেলেটা আসলে মারা যায়নি। তাহলে? শুধু তার শরীর দেহ থেকে আলাদা হয়ে গেছে। শুধু তার শরীর আলাদা হয়ে গেছে। কি বলছিস তুই? সেটা আবার কি? রবিন মাথা নাড়ল। সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে সে এখনো পুরোপুরি মারা যায়নি। আমার মনে হচ্ছে যদি আমরা এখন জয়কে তার শরীরের কাছাকাছি নিয়ে যেতে পারি তাহলে হয়তো সে বেঁচে যাবে। ঈশিতা অবাক হয়ে রবিনের দিকে তাকিয়ে বলল, তুই কেমন করে এটা জানিস? আমি জানি না, আমি সেটা কিচ্ছু জানি না, কিন্তু আমার এটা মনে হচ্ছে। ঈশিতা বলল, তাহলে তাহলে এখন কি করবি? রবিন কোনো কথা না বলে চুপ করে রইল। ঈশিতা রবিনের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, তাহলে এখন খুঁজে বের করতে হয় ছেলেটার শরীর কোথায় আছে। রবিন জিজ্ঞেস করলো, কেমন করে বের করবি? আয়, হাসপাতালে হাসপাতালে ফোন করি। ঠিক আছে, রবিন বলল, আমি ছেলেটার সাথে কথা বলে দেখি আর কোনো খবর বের করতে পারি কিনা। রবিন তখন বাচ্চাটার সাথে কথা বলে কিছু বের করার চেষ্টা করল, কিন্তু সে নতুন কিছুই বের করতে পারল না। ঈশিতা তখন একটা ডায়েরি খুঁজে বের করলো। তার মধ্যে হাসপাতালে টেলিফোন নাম্বার দেওয়া আছে। সে একটা নাম্বার বের করে টেলিফোন করতে শুরু করলো। এত রাতে কেউ সহজে টেলিফোন ধরতে চায় না, টেলিফোন ধরলেও উত্তর দিতে চায় না। তার মাঝেও ঈশিতা লেগে থাকলো। ঘন্টাখানেক চেষ্টা করে ঈশিতা প্রায় হাল ছেড়ে দিচ্ছিল।
তখন হঠাৎ করে একটা হাসপাতালের রিসিপশনিস্ট ঘুম ঘুম গলায় বলল, সন্ধেবেলা তাদের এখানে একটা ছোট বাচ্চাকে আনা হয়েছে। মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়েছিল। সে যতদূর জানে এখনো জ্ঞান ফিরেনি। ঈশিতা বাচ্চার নাম জানতে চাইলে রিসিপশনিস্ট বলতে পারল না। বাচ্চার আত্মীয় স্বজন কেউ আশেপাশে আছে কিনা জিজ্ঞেস করলে রিসিপশনিস্ট সেটাও বলতে পারল না। হাসপাতালের নাম প্যারামাউন্ট হাসপাতাল। তাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়। টেলিফোনটা রেখে ঈশিতা রবিনকে জিজ্ঞেস করল, এখন কি করবি? রবিন মাথা চুলকে বলল, ছেলেটাকে নিয়ে হাসপাতালে যাই। এত রাতে যাবি কেমন করে? রবিন বলল, স্কুটার ক্যাব কিছু একটা পাওয়া যাবে না? ঈশিতা বলল, দেখি চেষ্টা করে। রবিন বলল, না পেলে হেঁটে চল যাব। তাদের অবশ্য হেঁটে যেতে হলো না। বাসা থেকে বের হবার পর কিছুক্ষণের মাঝেই একটা রিক্সা পেয়ে গেল। এত রাতে রিক্সাওয়ালা কি করছে সেটাও একটা রহস্য। রাস্তায় দুবার পুলিশ রিক্সা থামালো। ঈশিতা বলল, জরুরি কাজে হাসপাতালে যাচ্ছে। এত রাতে এভাবে রিক্সা করে যাওয়ার ব্যাপারটা পুলিশ ভালো চোখে দেখল না, কিন্তু হাসপাতালে যাচ্ছে শুনে শেষ পর্যন্ত যেতে দিল। যে ব্যাপারটি সবচেয়ে বড় সমস্যা সেটা অবশ্য রবিন ছাড়া আর কেউ জানল না। সেটি ছিল ছোট বাচ্চাটাকে রাজি করিয়ে তাদের সাথে আনা। সে কিছুতেই ঘরের বাইরে যেতে চাইছিল না। তার মায়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে শুনে শেষ পর্যন্ত রাজি হয়েছে। সত্যিকারের একজন বাচ্চাকে হাত ধরে বা কোলে করে নেওয়া যায়, কিন্তু যাকে স্পর্শ করা যায় না বা দেখা যায় না, শোনা যায় না, কিন্তু সত্যিকার একটা শিশুর মতো অবুঝ, তাকে কোথাও নিয়ে যাওয়া খুব সহজ না। রবিন অনেক কষ্ট করে বাচ্চাটিকে নিজের শরীরের কাছাকাছি রেখে কোনোভাবে তাকে নিয়ে হাসপাতালে চলে এলো। হাসপাতালে পৌঁছানোর পর ব্যাপারটি অবশ্য সহজ হয়ে গেল। জয়ের মা আইসিইউ এর বাইরে দুই হাতে মুখ ঢেকে বসেছিলেন। জয় আম্মু আম্মু করে ডাকতে ডাকতে ছুটে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। মা কেমন যেন চমকে মুখ তুলে তাকালেন। তার পাশে একটি মেয়ে দাঁড়িয়েছিল। সে বলল, কি হয়েছে মা? মা বললেন, কি আশ্চর্য, আমার মনে হলো আমার জয় যেন আমাকে আম্মু আম্মু বলে ডাকলো। কেউ দেখতে পাচ্ছিল না, শুধু রবিন দেখল জয় পাগলের মতো তার মায়ের মুখটি ধরার চেষ্টা করছে, কিন্তু ধরতে পারছে না। সে ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করলো। আম্মু, তুমি আমার দিকে তাকাও না কেন? কথা বলো না কেন? রবিন তখন বাচ্চাটিকে ডাকলো, জয়। যারা দাঁড়িয়ে ছিল তারা সবাই চমকে উঠে রবিনের দিকে তাকালো। রবিনের কিছু করার নেই, সবার তীক্ষ্ণ দৃষ্টির মাঝেই তাকে বাকি কাজটুকু করতে হবে। সে ফিসফিস করে বলল, জয়, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? তুমি তোমার শরীরের থেকে বের হয়ে গেছো। তুমি যাও, তোমার শরীরের ভিতর যাও, তাহলে সবাই তোমাকে দেখবে। যাও। বাচ্চাটি বলল, কোথায় আমার শরীর? রবিন বলল, এই ঘরটার ভিতরে, এসো আমার সাথে। আইসিইউতে কারো ঢোকার কথা নয়, কিন্তু কেউ রবিনকে বাধা দিল না। সবাই বিস্ফোরিত চোখে রবিনের দিকে তাকিয়ে রইল এবং তার ভিতরে সে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। সারি সারি বিছানায় মরণাপন্ন রোগীরা শুয়ে আছে। তার মাঝে জয় রবিনের পাশে দাঁড়িয়ে থাকে। রবিন না তাকিয়েও বুঝতে পারে হাসপাতালের সব নিয়ম ভেঙে
তার পাশে জয়ের মা ভাই বোন দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বুঝতে না পেরে ডাক্তার নার্সও তাদের দিকে তাকিয়ে আছে। এখন আর এক মুহূর্ত নষ্ট করার সময় নেই। রবিন জয়ের বিছানাটি খুঁজে বের করলো। ছোট শিশুটির শরীরে নানা রকম যন্ত্রপাতি লাগানো, সে নিথর হয়ে শুয়ে আছে। রবিন জয়কে দেখালো, এই যে এটা তোমার শরীর, তোমার এখানে ঢুকতে হবে। জয় বলল, আমি কেমন করে ঢুকবো? রবিন বলল, আমি জানি না, কিন্তু ঢুকতে হবে। যদি না ঢুকো তাহলে তোমার মা কোনো দিন তোমাকে দেখতে পাবে না। যাও, দেরি করো না। জয় বিভ্রান্তির মতো একবার রবিনের দিকে তাকালো, আরেকবার তার মায়ের দিকে তাকালো। কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ভয় করে। ভয় করলে হবে না, জয় যাও, দেরি করো না। জয় নিথর দেহের চারপাশে যারা দাঁড়িয়েছিলেন তারা সবিস্ময়ে দেখলেন তার শরীরটি কেমন যেন কেঁপে উঠল। হাতটা একটু তোলার চেষ্টা করলো, মাথাটা এক পাশ থেকে অন্য পাশে নাড়ালো, সমস্ত শরীরে একটা খিঁচুনির মতো হলো। তারপর সে চোখ তুলে তাকিয়ে কাঁদতে শুরু করলো। তার শরীরে লাগানো অনেকগুলো যন্ত্রপাতি হঠাৎ করে সচল হয়ে বিপ বিপ শব্দ করতে শুরু করলো। জয়ের মা পাগলের মতো তার সন্তানের উপর ঝাঁপিয়ে পড়লেন। দুজন ডাক্তার তাকে ধরে টেনে সরানোর চেষ্টা করলো। কে একজন রবিনের কোনোই ধরে টান দিচ্ছে। রবিন মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে ঈশিতা। ঈশিতা ফিসফিস করে বলল, বের হয়ে আয়, কুইক। রবিন দ্রুত বের হয়ে আসে। এই মুহূর্তে কেউ তাদের লক্ষ্য করছে না। এখনই তাদের সরে যেতে হবে, এক্ষুনি। তা না হলে কোনোদিন তারা এখান থেকে বের হতে পারবে না। যে ব্যাপারটা ঘটেছে সেটা কাউকে রবিন বোঝাতে পারবে না। গভীর রাতে রিকশা করে দুই ভাই বোন বাসায় ফিরে যাচ্ছিল। ঈশিতা গভীর মমতায় তার ছোট ভাইটিকে ধরে রেখেছে, যাকে সে কখনো বুঝতে পারেনি। আজকে সে জেনে গেছে তাকে কখনো সে বুঝতেও পারবে না।